সেদিন ছিল শনিবার। আমি শহর কলকাতা থেকে অনেকটা দূরে মোহনপুর নামে এক গ্রামে যাচ্ছিলাম। দিনটাও কিরকম একটা স্যাঁতস্যাঁতে, বলা ভালো। সারাদিন একটানা এই ঝিমঝিমে বৃষ্টির ফলেই এইরকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। এমনিতেই এই রকম বৃষ্টিতে শহর কলকাতাতে তেমন প্রভাব পড়ে না, কিন্তু গ্রামের দিকে দেখছি এই ঝিমঝিমে বৃষ্টির ফলে গরমকালেও শীতের কবলে পড়তে হচ্ছে। সন্ধে 7টা নাগাদ ট্রেন থেকে নামলাম। মনে হলো ট্রেনটা কেবলমাত্র আমার জন্যই এই স্টেশনে দাঁড়ালো, কারণ কেবলমাত্র আমিই এই স্টেশনে নামলাম। এমনকি স্টেশনের আশেপাশে কোনো মানুষজনও দেখতে পেলাম না। ট্রেনটা সশব্দে স্টেশন ছেড়ে চলে গেল। গ্রামে যাওয়ার রাস্তাটাও যে ঠিক কোন দিকে তা জানি না। এই ঝিমঝিম বৃষ্টির মধ্যে এদিক ওদিক লক্ষ্য করে একজনকে দেখতে পেলাম। লোকটা স্টেশনের এক কোণায় একটা চেয়ারের উপরে গায়ে কম্বল জড়িয়ে বসে আছে। হেঁটে তার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, মোহনপুর যাওয়ার রাস্তাটা ঠিক কোন দিকে বলতে পারেন? কিছুক্ষণ আমার আপাদমস্তক ভালো করে দেখে নিয়ে তিনি উত্তর দিলেন, সামনের ওই কাঁচা রাস্তা ধরে সোজা চলে যান, একটা পুকুর পড়বে, ওখান থেকেই মোহনপুর গ্রাম শুরু হয়েছে। ধন্যবাদ। ওনাকে ধন্যবাদ জানিয়ে সামনের কাঁচা রাস্তাটা ধরে এগোতে থাকলাম। ঝিমঝিমে বৃষ্টিটাও এখন বন্ধ হয়ে গেছে। আশেপাশে কোনো বাড়িঘর নেই। চারিদিকে দিগন্ত বিস্তৃত মাঠের মাঝে একটি সংকীর্ণ মেঠোপথ চলে গেছে। গাঢ় অন্ধকার চারিপাশে, দূর দূরান্তে কোনো আলোর লেশ মাত্র দেখতে পেলাম না। পাছেই ব্যাগ থেকে টর্চটা বের করলাম। দূরের ফাঁকা জমি থেকে কুকুর ও শেয়ালের ডাক কানে এলো। তার উপর হালকা বৃষ্টির ফলে ব্যাঙের গ্যাঙর গ্যাঙর ডাকও শোনা গেল। মনে হচ্ছে তারা যেন আরো বৃষ্টি চাইছে। সত্যি কথা বলতে কি, শহুরের একঘেয়ে কলহপূর্ণ জীবন ছেড়ে গ্রামের এই নিস্তব্ধতা সত্যিই মনের মধ্যে এক রোমাঞ্চের সৃষ্টি করে। মেঠো পথে অনেকখানি হাঁটার পরে একটা পুকুর দেখতে পেলাম। ওখান থেকেই বাম দিকে তাকাতেই চোখে পড়ল একটা হ্যারিকেনের আলো। মনে হচ্ছে এই গ্রামে এখনো পর্যন্ত ইলেকট্রিসিটি পৌঁছয়নি। এই রে, বৃষ্টিটা আবার শুরু হলো। আমি ওই হ্যারিকেনের আলো অনুসরণ করে এগিয়ে চললাম। খানিকটা এগোনোর পর কিছু লোকের বচসা কানে এলো। আরো কিছুটা এগোনোর পর দেখলাম একটা চায়ের দোকান। সেখানে 2-3 জন লোক বসে আড্ডা দিচ্ছে। তারই বচসা এত সময় শোনা যাচ্ছিল। আরে বাবু, ভিজে গেছেন তো একেবারে, এই নিন গরম চা খান।
দোকানটাতে যাওয়া মাত্রই দোকানদার আমাকে একটা চায়ের কাপ ধরিয়ে দিল। চাটা নিয়ে বেঞ্চে বসলাম। দোকানদার আবার বলল, বাবু, আপনাকে দেখে তো এই গ্রামের মনে হচ্ছে না। কোনো আত্মীয় বাড়িতে এসেছেন বুঝি? না না, এখানে আমার কোনো আত্মীয় বাড়ি নেই। আসলে আমি পেশায় ফটোগ্রাফার। বিভিন্ন শহর গ্রামে গিয়ে ফটো তোলাই আমার কাজ। নেশাও বলতে পারেন। আমি সুদূর কলকাতা থেকে এসেছি। কিন্তু বাবু, এই গ্রামে আপনার ছবি তোলার মতো আছেই বা কি? গাছপালা আর ভাঙা ঘর ছাড়া তো কিছুই নাই। শুনেছি এই গ্রামে নাকি এক পুরানো চণ্ডী মণ্ডপ রয়েছে। সেখানে অনেক নাকি অলৌকিক ঘটনা দেখা যায়। কথাটা শুনে সবাই চমকে উঠল। সবার দৃষ্টি এসে পড়ল আমার দিকে। সকলেই চুপ। বাইরের ঝিমঝিম বৃষ্টিটা বেড়ে গেছে। বৃষ্টির ফোঁটা দোকানের টিনে টপ টপ শব্দ করতে থাকে। কিছুক্ষণ পর এক বৃদ্ধ গাছের ব্যক্তি বললেন, ওখানে যাবেন না বাবু, ওখানে অশরীরীদের বাস। রাতে কেন, দিনের বেলাতেও কোনো মানুষ ওই দিকটাতে যায় না। হ্যাঁ বাবু, ওখানে যাবেন না। 2-3 বছর আগে এক যুবক সাহস করে ওই মন্দিরে গিয়েছিল। পরের দিন সকালে তার ঝুলন্ত দেহ সামনের বটগাছটা থেকে পাওয়া যায়। 2025 সালে এসেও আপনারা ভূত প্রেত অশরীরী এইসবে বিশ্বাস রাখেন? আচ্ছা, একটা কথা বলুন তো, ওই মন্দিরে আপনারা কেউ কোনোদিন ভূতের দেখা পেয়েছেন? বাবু, এনাদের চোখে দেখা যায় না, এনাদের অনুভব করা যায়। রাতে ওই চণ্ডীতলার পাশ থেকে গেলে কখনো কখনো নিচি ডাকও শুনতে পাওয়া যায়। আর সেই ডাক উপেক্ষা করে এই মন্দিরে যারা যাওয়ার স্পর্ধা করেছে তারা আর কখনো ফিরে আসেনি। শোনা যায় মন্দিরের ভেতরে এক মোহর ভর্তি হাঁড়ি রক্ষা করার জন্য তারা নিয়োজিত আছে। ভূত প্রেত বলে কিছুই হয় না। কাল সকালে আমি তা প্রমাণ করে দেব। এই বলে শতবারণ সত্ত্বেও আমি সেখান থেকে বেরিয়ে চণ্ডী মণ্ডপের দিকে হেঁটে চলব। কিছুক্ষণ হাঁটার পর একটা পুরানো মন্দির চোখে পড়ল। মন্দিরটার ঠিক পাশে দেখলাম একটা বোর্ড, যেখানে লেখা আছে চণ্ডীতলা। লেখাটা একসময় হয়তো স্পষ্ট ছিল, কিন্তু এখন তা খুব কষ্টে পড়তে হচ্ছে। ব্যাগ থেকে ক্যামেরা ট্রাইপড বের করে টর্চ অন রেখেই মন্দিরের চারপাশটা ভিডিও রেকর্ড করলাম। হাতঘড়িতে দেখলাম রাত প্রায় 12টা বাজে। ভূত বলে যে কিছুই হয় না তা আজ আমি প্রমাণ করেই ছাড়ব। আমি মন্দিরের দিকে অতি সন্তর্পণে এগোতে থাকলাম। মন্দিরের ভেতরে অযত্নে স্পষ্ট ছাপ। আরও দেখলাম মন্দিরের ভেতরে যেন কেউ একটা ধোঁয়ার চাদর বিছিয়ে দিয়েছে। টর্চের আলোতেও মন্দিরের ভেতরটা স্পষ্ট নয়। ক্যামেরা করতে করতে আরও একটু ভেতরে গেলাম। হঠাৎ আলোর সামনে থেকে কোনো এক সাদা কাপড়ে মোড়া লম্বা ছায়া মূর্তি এদিক থেকে ওদিক চলে গেল। বুকটা ধড়াস করে উঠল। সে
সেই ছায়ামূর্তির পিছু নিয়ে মন্দিরের আর এক কোণে পৌঁছলাম। সেখানে দেখলাম একটা পেতলের হাঁড়ি বসে রয়েছে। মনে হচ্ছে এই হাঁড়িটার কথাই গ্রামের লোকেরা বলছিল। হাঁড়ির দিকে আরো একটু এগাতেই একটা আওয়াজ ভেসে এলো। এদিক ওদিক অনুসন্ধান করেও কারোর দেখা পেলাম না। অন্যথায় কোনো উপায় না পেয়ে হাঁড়িটার কাছে গিয়ে হাঁড়িটা খুললাম। খুলেই চমকে উঠলাম। গ্রামের লোকেদের কথা অনুযায়ী হাঁড়িটাতে কোনো মোহর ছিল না। হাঁড়িটার পুরোটাই মাটি দিয়ে পূর্ণ ছিল। তারপর একটা জোরালো কিছুর আঘাত পড়লো আমার মাথায়। আমি জ্ঞান হারালাম। সকালে চোখ খুলতেই দেখলাম আমি একটা গাছের তলায় পড়ে রয়েছি। বাবু বারবার বারণ করা সত্ত্বেও গিয়েছেন। আপনার ভাগ্য ভালো যে প্রাণে বেঁচে গেছেন। যান যান, ভালো চাইলে গ্রাম থেকে চলে যান। জ্ঞান হারানোর পর কাল যে ঠিক কি হয়েছিল আমার তা কিছুই মনে ছিল না। আমি আমার ক্যামেরাটা বের করে রেকর্ড চেক করতে লাগলাম। রেকর্ডে দেখলাম একটা লোক, হ্যাঁ একটা লোক সাদা কাপড় পরে আমাকে মন্দির থেকে টেনে বের করছে। দেখুন, এই আপনাদের ভূত। গ্রামবাসীদের ভিডিও দেখাতে গ্রামবাসীরা সবাই বলে উঠল, আরে এ তো জমিদারের ছেলে। হ্যাঁ, এ তো জমিদারের ছেলে। হ্যাঁ চল চল চল, ওকে পাকড়াও করে আনি। ওকে আজ উচিত শিক্ষা দিতে হবে। চল চল চল, উচিত শিক্ষা দিতে হবে। তারপর সবাই তারা ব্যাপারটা বুঝতে পারলো যে জমিদারের ছেলে মন্দিরের সমস্ত রত্ন চুরি করে সেখানে ভূত সেজে সকলকে ভয় দেখাতো, যাতে মন্দিরের চত্বরে কেউ না যায়। সবাই মিলে তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে এবং মন্দিরের রত্ন ফিরিয়ে আনে।